আপনি খেয়াল করে দেখেন বাংলাদেশে মুক্তিযুদ্ধে ৩০ লাখ মানুষ মারা গেছে, তার মধ্যে ২ থেকে ৪ লাখ নারী নির্যাতিত হয়েছেন, ১ লাখ মানুষ শরণার্থী হয়েছেন, যাদের প্রতিটি পরিবারেই মুক্তিযুদ্ধের স্মৃতি রয়েছে। এখানে দেখা গেল যে মুক্তিযুদ্ধে যারা সামনের সারিতে ছিল তারা দেখা গিয়েছে বিএনপিতে চলে এসেছিল, ওদিকে ইসলামে বিধ্বস্ত লোকেরা আওয়ামী লীগে ছিল। কিন্তু কি দেখা গেল, মুক্তিযুদ্ধের চেতনাকে খুব আপন করে নিল এবং মালিকানাও নিয়ে নিল। ঠিক তেমনি জামায়াত ইসলাম হল ম্যাঙ্গানাইজ ডাই অক্সাইড, তারা হল বাংলায় গোল আলু। ৮১-তে এরশাদ, ৯০ সবার সাথে, ২০০০ বিএনপির সাথে ছিল। পরে কেয়ারটেকারের সময় বিরোধিতায় শক্ত ভূমিকা চলে গেল। ঠিক এখনও তাই জামায়াত শিবিরের চরিত্র, তারা ক্যাশিয়ার হয়ে যায় সব জায়গায়। ঠিক তেমনি জামায়াত শিবির। এ নিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তাঁর এই ফেসবুক পোস্টে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আবু সাদিক কায়েমেরও সমালোচনা করেন। তিনি লিখেছেন, শিবির নেতা সাদিক কায়েম সম্প্রতি একটা টক শোতে বলেছেন, ছাত্রশক্তির গঠন প্রক্রিয়ায় শিবির যুক্ত ছিল, শিবিরের ইনস্ট্রাকশনে আমরা কাজ করতাম। এটা মিথ্যাচার। নাহিদের ভাষ্য, গুরুবার আড্ডা পাঠচক্রের সঙ্গে জড়িত একটা অংশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদ থেকে পদত্যাগ করা একটা অংশ মিলে ছাত্রশক্তি গঠিত হয়। সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা স্টাডি সার্কেলও যুক্ত হয়। একটা নতুন ছাত্র সংগঠন প্রতিষ্ঠার জন্য গুরুবার আড্ডা পাঠচক্রে দীর্ঘ সময় ধরে কাজ করা হয়েছে। এরপর নাহিদ লেখেন, আমরা ক্যাম্পাসে ৮ বছর রাজনীতি করেছি, ফলে প্রকাশ্য অপ্রকাশ্য সব সংগঠন ও নেতৃত্বকে আমরা চিনতাম এবং সব পক্ষের সঙ্গেই আমাদের যোগাযোগ ও সম্পর্ক ছিল। সেই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সঙ্গেও যোগাযোগ ছিল। যোগাযোগ, সম্পর্ক বা কখনো সহযোগিতা করা মানে এই নয় যে তারা আমাদের রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত ছিল। প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখসারির সমন্বয়কদের অধিকাংশ ছিলেন গণতান্ত্রিক ছাত্রশক্তি নামের একটি ছাত্র সংগঠনের নেতা। নাহিদ সেই সংগঠনের কেন্দ্রীয় সদস্যসচিব ছিলেন। ছাত্রশক্তির উদ্যোক্তারা প্রতি বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সমমনা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা, মতবিনিময় বা আড্ডার আয়োজন করতেন। সেটাকে তাঁরা গুরুবার আড্ডা নাম দিয়েছিলেন। নাহিদ তাঁর ফেসবুক পোস্টে দাবি করেন, সাদিক কায়েম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক ছিলেন না, কিন্তু ৫ আগস্ট ২০২৪ থেকে এই পরিচয় ব্যবহার করেছেন সাদিক কায়েম। অভ্যুত্থানে ছাত্র শিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে সাদিক কায়েমকে সংবাদ সম্মেলনে বসার ব্যবস্থা করা হয়। কিন্তু সাদিক কায়েমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢালাও প্রচার করেছেন যে এই অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরই নেতৃত্ব দিয়েছে, আমরা সামনে শুধু পোস্টার ছিলাম। অভ্যুত্থানে শিবিরের ভূমিকা কেউ অস্বীকার করেনি, কিন্তু এই অভ্যুত্থান শিবিরের একক নয়, শিবিরের ইনস্ট্রাকশন বা ডিরেকশনেও হয়নি। আমরা সব পক্ষের সঙ্গে যোগাযোগ করেই সিদ্ধান্ত নিতাম। নাহিদের এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে শিবিরের নেতা সাদিক কায়েম প্রথম আলো ও স্কয়ার লাইফ টিভিকে বলেন, জুলাই গণ অভ্যুত্থানের শুরু থেকে শেষ পর্যন্ত নীতি নির্ধারণ, মাঠ পর্যায়ে সমন্বয়সহ বিভিন্ন বিষয়ের সঙ্গে আমি যুক্ত ছিলাম। বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মাহফুজ আলম বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের সরকারের উপদেষ্টা সঙ্গে আমাদের আলাপ হতো। সমন্বয়ক তালিকা যখন তৈরি করা হয় তখন এটা নিয়েও মাহফুজের সঙ্গে আমার দীর্ঘ আলাপ হয়। এরপর ১৯ জুলাই থেকে ১ আগস্ট ২০২৪ পর্যন্ত প্রথম সারির সমন্বয়কদের অনুপস্থিতিতে কর্মসূচি প্রণয়ন, তা গণমাধ্যমে পৌঁছানো, সমন্বয়কদের সেফ হোমে রাখার ব্যবস্থা করার চেষ্টা করেছি। সাদিক কায়েম দাবি করেন, সে সময় সম্ভাব্য সব অংশীজন, গণমাধ্যম সহ বিভিন্ন পর্যায়ে তিনি যোগাযোগ রেখেছিলেন। তার মতে, নাহিদ ইসলাম এসব কথাবার্তা বলে নিজেই নিজের ক্ষতি করছেন। এদিকে একই ফেসবুক পোস্টে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই গণ অভ্যুত্থানের সময়ের এমন একটি বিষয় সামনে এনেছেন যা এর আগে শোনা যায়নি। নাহিদ লিখেছেন, ২ আগস্ট ২০২৪ রাতে জুলকারনাইন সায়েরা প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান একটা আর্মি কু করে সামরিক বাহিনীর একটি অংশের হাতে ক্ষমতা দিতে চেয়েছিলেন। এ উদ্দেশ্যে কথিত সেফ হাউসে থাকা ছাত্র সমন্বয়কদের চাপ প্রয়োগ করা হয়, থ্রেট করা হয়, যাতে সেই রাতে ফেসবুকে তারা সরকার পতনের এক দফা ঘোষণা করেন, আমাদের সঙ্গে যাতে আর কোনো যোগাযোগ না রাখেন।
রিফাতদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বর্তমান সভাপতি রিফাত রশিদ বিভিন্ন লেখায় এ বিষয়ে বলা হয়েছে। আমাদের বক্তব্য ছিল এক দফার ঘোষণা মাঠ থেকে, জনগণের মধ্য থেকে দিতে হবে। আর যারা এভাবে চাপ প্রয়োগ করছে তাদের উদ্দেশ্য সন্দেহজনক। নাহিদ আরও লেখেন, তাদের ভেতর প্রথম থেকে এটা স্পষ্ট ছিল যে ক্ষমতা কোনোভাবে সেনাবাহিনী বা সেনাবাহিনী সমর্থিত কোনো পক্ষের কাছে দেওয়া যাবে না। এতে আরেকটা ১-১১ হবে, আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ তৈরি হবে এবং দেশের প্রতিরক্ষা বাহিনী ক্ষতিগ্রস্ত হবে। তাই এটিকে জনগণের স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান হিসেবে সফল করতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে নিয়ে সামনে এগোতে হবে। ৫ আগস্ট থেকে তাঁরা এ অবস্থান ব্যক্ত করে গিয়েছেন। জুলকারনাইন সায়েররা ৫ আগস্টের পর বারবার তাঁদের বিরুদ্ধে পাল্টা নেতৃত্ব দাঁড় করাতে চেষ্টা করেছেন বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি লিখেছেন, সেক্ষেত্রে সাদিক কায়েমদের ব্যবহার করেছে এবং তারা ব্যবহৃত হয়েছে। সায়েরদের এ চেষ্টা অব্যাহত আছে। কল রেকর্ড ফাঁস, সার্ভেইলেন্স, নজরদারি, চরিত্রহনন, অপপ্রচার, প্রোপাগান্ডা হেন কোনো কাজ নেই যা হচ্ছে না। বাংলাদেশি সিটিং মন্ত্রীদের বর্তমান সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে যত অপপ্রচার হচ্ছে, এ দেশের ইতিহাসে এরকম কখনো হয়েছে কিনা জানা নেই। কিন্তু মিথ্যার ওপর দিয়ে বেশি দিন টেকা যায় না, এরাও টিকবে না। তাহলে এনসিপি কি নতুন ব্র্যান্ডিং করার চেষ্টা করছে? তারা অভিনব কায়দায় মডেল বিএনপি হতে চাচ্ছে, কারণ তারা অন্য দলকে আঘাত করছে। কখন কাকে কিভাবে আঘাত করছে সেটাই ঠিক বুঝতে পারছে না। নাহিদ মাহফুজের কথাগুলো শুনে মনে হচ্ছে তারা খুব অসহায়, কারণ তাদেরকে অনেক ব্যবসায়ীরা সাহায্য করছে। ইদানিং সেটা কমিয়ে দেওয়ায় তারা দিশেহারা। এখন তারা মডেল বিএনপি হওয়ার ভাবনা ভাবছে।